মুক্তির পর প্রথমবারের মতো হাসপাতাল থেকে বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে।
মুক্তির পর প্রথমবারের মতো হাসপাতাল থেকে বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ ৭৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরেকটি মামলা হয়েছে। এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে 4টি মামলা হলো। এ থেকে বুধবার শেখ হাসিনার বিরুদ্ধে আরও 3টি হত্যা মামলা হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে শিক্ষার্থী তৌহিদুল হক হত্যার অভিযোগে মামলা করেছেন নিহতের বড় ভাই তারিকুল ইসলাম। আসামি করা হয়েছে শেখ হাসিনা, মুনতাসির মামুন সহ ৪৯ জনকে। তেজগাঁও থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় র্যাবের হেলিকপ্টার থেকে গুলি বর্ষণে নিহতের ঘটনায় শেখ হাসিনা ও খায়রুল হক সহ 5 জনের বিরুদ্ধে মামলা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া সিলেটে ছাত্র জনতার আন্দোলনে হামলার অভিযোগে শেখ হাসিনা, শেখ রেহানা সহ 87 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ভারতের সঙ্গে তিস্তা চুক্তি এগিয়ে নিতে আন্তর্জাতিক মহলে তুলে ধরা হবে বলে জানান পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অধিকারের কথা বলতে বাংলাদেশ পিছপা হবে না বলেও জানান তিনি। বুধবার দুপুরে সচিবালয়ে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ভারত সুসম্পর্ক থাকলেও তিস্তার ন্যায্য হিস্সা আদায় হয়নি। এ সমস্যা সমাধানে কাজ করবে অন্তর্বর্তী সরকার। তিস্তা সহ অভিন্ন নদী নিয়ে ভারতের সঙ্গে আলোচনা হবে বলে জানান পানি সম্পদ উপদেষ্টা। বলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রেখেই মানুষের অধিকার আদায়ের চেষ্টা করা হবে। বাংলাদেশের নদীর নির্ভর জনগোষ্ঠী যাতে তাদের ন্যায্য অধিকারটুকুন দাবিগুলো উত্থাপন করতে পারে সেই ব্যবস্থা আমরা নিশ্চয়ই নেব, এবং আন্তর্জাতিক যে নর্মসগুলো আছে, আইনগুলো আছে, এগুলো আমরা তুলে ধরব। বাংলাদেশের মানুষকে আশা হারালে চলবে না। এ সময় তিনি আরো বলেন, কোনো ইটভাটার লাইসেন্স না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, অবৈধগুলো বন্ধ করে দেওয়া হবে। নতুন ইটভাটার লাইসেন্স দেব না। যেগুলো তারপরের কাজ হবে, যেগুলো অবৈধ সেগুলোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া। তারপরের কাজ হচ্ছে যে সরকারের কি পরিমাণ ইট লাগে, এটার বিকল্প কি হতে পারে ওইটা বের করা, এবং তারপরে বাকি ইটভাটাগুলোকেও ফেজ আউট করা। আগামী মাস থেকে পলিথিনের বিরুদ্ধেও অভিযান শুরু হবে বলে জানান উপদেষ্টা। যেমন মানুষকে আমাদের দেখাতে হবে যে দূষণকারী কয়েকজন শাস্তি পাচ্ছে। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেসরকারি চ্যানেল ৭১ টেলিভিশন থেকে চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বেলা 11টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উত্তরা পূর্ব থানার মামলায় তাদের গ্রেফতার করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। পরে ডিবির কাছে হস্তান্তর করা হয়। শাকিল আহমেদ, ফারজানা রূপা ও তাদের মেয়ে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ইস্তানবুল হয়ে প্যারিসের উদ্দেশ্যে দেশ ছাড়তে চেয়েছিলেন। শাহবাগ থানায় তাদের বিরুদ্ধে মামলা থাকায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চ বিদেশে যেতে অনুমতি দেয়নি। গত ৮ আগস্ট ৭১ টেলিভিশন এক বিজ্ঞপ্তিতে হেড অফ নিউজ শাকিল আহমেদ ও প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ও প্রেজেন্টার ফারজানা রূপাকে চাকরি থেকে অব্যাহতির কথা জানায়। চাকরি স্থায়ীকরণ ও এনআইডির সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইসিতে স্থানান্তরের 2 দফা দাবিতে কর্মবিরতির কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে এনআইডি সেবা। দাবি আদায়ে সকাল 8:30 থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে এই অবস্থান কর্মসূচি শুরু করেন নির্বাচন কমিশনের IDEA 2 প্রকল্পের আউটসোর্সিং এর কর্মকর্তা কর্মচারীরা। এতে এনআইডি সেবা বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই সেবা বন্ধ থাকবে বলেও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। IDEA 2 প্রকল্পে বর্তমানে 2260 জন কর্মকর্তা কর্মচারী কাজ করছেন। তারাই মাঠ পর্যায়ে এনআইডির কাজ করেন। আগামী বছর থেকে শ্রেণী কার্যক্রম চলবে আগের শিক্ষাক্রম অনুযায়ী। পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন হবে শিক্ষার্থীদের, জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। বলেছেন, জানুয়ারিতে নতুন বই ছাপা হবে আগের শিক্ষাক্রম অনুযায়ী, তবে কিছু বিষয়বস্তুতে পরিবর্তন আসবে। বিশ্ববিদ্যালয়ে উপাচার্য দ্রুত নিয়োগ দেওয়া হবে বলেও জানিয়েছেন উপদেষ্টা। আওয়ামী লীগ সরকারের নেয়া নতুন শিক্ষাক্রম নিয়ে রয়েছে নানা সমালোচনা। এ নিয়ে অভিভাবকরাও আন্দোলনে নেমেছিলেন, তবে নানামুখী চাপে একসময় থামতে হয় তাদের।
এই শিক্ষাক্রম সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে বুধবার সচিবালয়ে কথা বলেন শিক্ষা উপদেষ্টা। জানান আগামী বছরে বই ছাপা হবে পুরনো শিক্ষাক্রম অনুযায়ী, তবে বইয়ের কিছু বিষয়বস্তুতে পরিবর্তন আসবে। পরীক্ষার মাধ্যমে হবে মূল্যায়ন। অভিভাবকরা সবচেয়ে বেশি চিন্তিত ছিলেন যে আমাদের ছেলেমেয়েরা এই শিক্ষাক্রমে কিছু পড়ছেন না, তারা কি সব প্রজেক্ট করছে যেটা ওনারা বুঝতে পারছেন না, এবং মূল্যায়নের পদ্ধতিও বুঝতে পারছেন না। আমি দুই একটা ওই বইগুলো সব নিয়েছি এবং এগুলো অনেকগুলো দেখে আমি যেটা দেখেছি যে মূল্যায়ন পদ্ধতি কি হবে না হবে এই বাংলা আমি নিজে বুঝি না। উপদেষ্টা জানান সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হবে দ্রুত। একই সঙ্গে স্কুল কলেজের প্রধানকে জোর করে সরিয়ে দেয়াকে দৃষ্টিকটু বলছেন তিনি। তার মতে কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। শিক্ষাঙ্গনে ভদ্রতা রক্ষা করতে হবে, বল প্রয়োগ করা যাবে না এবং অপমানিত করা যাবে না, ব্যক্তিগতভাবে অপমানিত করা যাবে না। এটা তো হিউম্যান রাইটস, মানবিক, আমরা তো হিউম্যান রাইটসে বিশ্বাস করি। ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, অনভিপ্রেত ঘটনার মধ্য দিয়ে এইচএসসির স্থগিত পরীক্ষা বাতিল হয়েছে। এগুলোর মূল্যায়ন কিভাবে হবে তা শিক্ষা বোর্ড ঠিক করবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় এক দশক পর বিএনপির সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক। দুপুরে গুলশান অফিসে দলটির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় বসেন ইয়াওয়েন। পরে বিএনপি মহাসচিব জানান, চীনের সঙ্গে আলোচনা খুবই জরুরি ছিল, এতে দুপক্ষের সম্পর্ক আরও গভীর হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথম বিএনপির সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক। এতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যোগ দেন দলটির জ্যেষ্ঠ নেতারা। পরে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব জানান, আলোচনা হয়েছে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। প্রায় এক দশক পর চীনা রাষ্ট্রদূতকে পেয়ে আনন্দিত বিএনপি। এতে দেশের জনগণের প্রতি বেইজিংয়ের যে অঙ্গীকার তা অব্যাহত থাকবে। চীনের রাষ্ট্রদূতের এই অফিস কার্যালয়ে আসাটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি। আমরাও বিশ্বাস করি যে আমাদের সঙ্গে চীনের সম্পর্ক আরও গভীর হবে এবং মিউচুয়াল ট্রাস্টের পারস্পরিক যে বিশ্বাস, আস্থা, তার উপর ভিত্তি করে আমাদের সম্পর্ক ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। চীন যেভাবে অর্থনৈতিক সহযোগিতা করছেন সেটার জন্য আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছি। আর চীনা রাষ্ট্রদূত জানান, বিএনপির সঙ্গে কথা হয়েছে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। দেশের অভ্যন্তরীণ বিষয়ে তার দেশ হস্তক্ষেপ করবে না উল্লেখ করে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাসও তার। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে বিএনপির সাথে। চীন বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না, পাশাপাশি চীন বাংলাদেশের সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। এছাড়া অন্তর্বর্তী সরকারের প্রতি বেইজিংয়ের সমর্থনের কথা আবারও তুলে ধরে তার প্রত্যাশা, শিগগিরই স্থিতিশীল হবে বাংলাদেশের পরিস্থিতি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর।